হুম ভাবুন তো, সাদা কালো ৬৪টি ছকের একটা সাধারণ বোর্ড, হুম। আর তার ওপর দাঁড়িয়ে থাকা মাত্র ৩২টি ঘুঁটি। আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও হ্যাঁ, মানে গণিতবিদরা কিন্তু বলেন যে দাবার বোর্ডে সম্ভাব্য চালের সংখ্যা এই মহাবিশ্বে থাকা মোট পরমাণুর সংখ্যার চেয়েও বেশি। ঠিক, এই ৬৪টি ছকের মধ্যেই লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা, চরম অনিশ্চয়তা আর চূড়ান্ত বিজয়ের রূপরেখা। অনেকেই বলেন দাবার বোর্ড যেন আমাদের জীবনেরই একটা ক্ষুদ্র প্রতিচ্ছবি। একদম তাই। আমাদের আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এমনই একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের হাতের মূল উৎসটি হচ্ছে দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং সুস্যান নিনানের লেখা সারা জাগানো বই মাইন্ড মাস্টার্স, উইনিং লেসন্স ফ্রম আ চ্যাম্পিয়ন্স লাইফ। খুব চমৎকার একটা উৎস। আমি এই আলোচনার অংশ হতে পেরে সত্যি আনন্দিত। আজকের এই বিস্তারিত আলোচনার মূল লক্ষ্য বা মিশনটা কিন্তু খুব পরিষ্কার। আমরা উদ্ঘাটন করতে চাই কিভাবে একজন দাবার বিশ্ব চ্যাম্পিয়নের চিন্তাধারা, তার দীর্ঘ প্রস্তুতি এবং সংকট মোকাবিলার কৌশলগুলো আত্ম-উন্নয়ন এবং আমাদের প্রতিদিনের জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগানো যায়। হ্যাঁ, মানে এটা শুধু একটা খেলা জেতার ব্যাপার না, এর ভেতরে অনেক গভীর জীবন দর্শন লুকিয়ে আছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বিশ্লেষণ করা যাক। এই বইটি যে নিছক কোনো খেলার আত্মজীবনী নয়, বরং মানুষের মানসিকতার এক বিশাল মনস্তাত্ত্বিক ক্যানভাস, সেটা এর পাতা উল্টালেই বোঝা যায়। একদম সঠিক একটা পর্যবেক্ষণ। সাধারণ আত্মজীবনীর বাইরে গিয়ে এটি হয়ে উঠেছে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার এক দারুণ নির্দেশিকা। দাবার মতো একটা খেলা যেখানে আসলে শারীরিক শক্তির কোনো জায়গা নেই। পুরো যুদ্ধটাই চলে মস্তিষ্কের ভেতরে। ঠিক, সেখানে একজন মানুষের মন কিভাবে কাজ করে তা বোঝাটা সত্যিই দারুণ ব্যাপার। বিশ্বনাথন আনন্দের জীবনের গল্প শুধু ট্রফি জেতার গল্প নয়, এটি আসলে নিরলস অধ্যবসায়, মানসিক দৃঢ়তা আর চূড়ান্ত চাপের মুখে মাথা ঠান্ডা রাখার এক অসাধারণ সংমিশ্রণ। হুম আমরা যখন এই বইটির গভীরে প্রবেশ করি তখন দেখতে পাই আনন্দ শুধু তার জয়ের গল্পই বলেননি, বরং সেই জয়ের পেছনের দীর্ঘ প্রস্তুতি, নিজের ভেতনের ভীতি এবং মানসিক যুদ্ধের কথাও বলেছেন। আনন্দের এই উত্থানের গল্পটা খুব কাছ থেকে দেখলে একটা ঘোরের মতো লাগে, তাই না? হ্যাঁ, অনেকটা রূপকথার মতোই। ভারতের চেন্নাইয়ের এক সাধারণ ছেলে, যাকে একসময় বলা হতো লাইটনিং কিড বা বিদ্যুৎ গতির বালক। কারণ তিনি অবিশ্বাস্য দ্রুত গতিতে চাল দিতেন। একদম। সেই ছেলেটি একটা সময় গিয়ে দাবা বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেন, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সব ফরম্যাটে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু তার এই দীর্ঘ যাত্রার পেছনের প্রেক্ষাপটটা আরও বেশি রোমাঞ্চকর। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল দাবার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিকভাবে দাবা খেলাটি সবসময় সোভিয়েত এবং ইউরোপীয় খেলোয়াড়দের একচিটিয়া দখলে ছিল। হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে দীর্ঘদিন ধরে দাবার বিশ্বমঞ্চে সোভিয়েতদের আধিপত্য ছিল প্রায় অপ্রতিরোধ্য। ঠিক, তাদের কাছে দাবা শুধু একটা খেলা ছিল না, এটি ছিল তাদের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের প্রমাণ, তাদের রাষ্ট্রীয় ব্যবস্থার এক বিশাল অহংকার। মিখাইল বডভিন্নিক থেকে শুরু করে বরিস স্পাসকি, আনাতোলি কার্পভ বা গ্যারি কাসপারভ। এই সোভিয়েট গ্র্যান্ডমাস্টারদের পেছনে ছিল বিশাল এক রাষ্ট্রীয় কাঠামো। ঠিক, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়াই এশিয়ার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আনন্দের এই সাফল্য শুধু একটি খেলার জয় নয়, এটি ছিল একটি শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের তৈরি করা মনোপলি বা প্রচলিত প্রথা ভেঙে ফেলার এক অবিশ্বাস্য গর্ব। আর এই বিশাল প্রথাটা ভাঙার জন্য তো শুধু প্রতিভা থাকলেই চলে না, দরকার হয় এক অমানবিক স্তরের প্রস্তুতির। প্রস্তুতির বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। বইটিতে এই প্রস্তুতির বিষয়টি যেভাবে উঠে এসেছে তা যে কোনো পেশার মানুষের জন্যই চোখ খুলে দেওয়ার মতো। আমরা সাধারণত প্রস্তুতি বলতে বুঝি নিজের কাজটা ঠিকমতো গুছিয়ে নেওয়া। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণা তেমনই। কিন্তু আনন্দ দেখিয়েছেন দাবার বোর্ডে বিশ্বমানের প্রতিপক্ষের সামনে দাঁড়াতে হলে প্রস্তুতির অর্থ পুরোপুরি বদলে যায়। ২০০৮ সালে ভ্লাদিমির ক্রামনিকের সাথে আনন্দের সেই বিখ্যাত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথাটাই ধরা যাক। ওহ, সেই ঐতিহাসিক ম্যাচ। ক্রামনিক ছিলেন সেই ব্যক্তি যিনি প্রবল পরাক্রমশালী কাসপারভকে হারিয়েছিলেন। একদম।
এমন একজন মানুষের বিপক্ষে আনন্দ যে প্রস্তুতি নিয়েছিলেন তা দাবার ইতিহাসে সত্যি এক রূপকথার মতো। জার্মানির বনে অনুষ্ঠিত সেই 2008 সালের ম্যাচটি দাবার ইতিহাসে প্রস্তুতি বা প্রিপারেশনের চূড়ান্ত উদাহরণ হয়ে আছে। ক্রামনিকের মতো একজন নিশ্ছিদ্র ডিফেন্সিভ খেলোয়াড়কে হারানোর জন্য আনন্দ জানতেন যে তাকে এমন কিছু করতে হবে যা কেউ কল্পনাও করেনি। একটা বিশাল চমক দরকার ছিল। ঠিক, আনন্দ তার পুরো কেরিয়ারে সাধারণত E4 বা রাজার সামনের বড়িটি চালার জন্য পরিচিত ছিলেন, কিন্তু ওই ম্যাচের আগে তিনি মাসের পর মাস লোকচক্ষুর আড়ালে গিয়ে D4 বা রানীর সামনের বোড়ে চালার প্রস্তুতি নেন। যা ছিল খোদ ক্রামনিকের সবচেয়ে প্রিয় চাল। হ্যাঁ, অর্থাৎ তিনি প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটিকেই নিজের করে নিয়েছিলেন। আনন্দের এই কৌশল প্রমাণ করে যে একটি নিখুঁত প্রস্তুতির মানে শুধু নিজের শক্তির জায়গা নিয়ে সন্তুষ্ট থাকা নয়, বরং প্রতিপক্ষের মানসিকতায় ঢুকে তাকে তার নিজের মাঠেই চমকে দেওয়া। আর এই চমকে দেওয়ার জন্য আনন্দ এবং তার সহযোগীরা যে পরিমাণ ডেটা বিশ্লেষণ করেছিলেন তা অভাবনীয়। প্রচুর সময় এবং মেধা দিতে হয়েছিল এর পেছনে। বাস্তব জীবনে ধরুন কোনো ব্যবসায়িক চুক্তি বা কোনো বড় প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এই নীতিটা দারুণ কাজ করতে পারে। একদম। প্রতিপক্ষ বা ক্লায়েন্ট কি ভাবতে পারে, তাদের সবচেয়ে শক্তিশালী যুক্তিটা কি হতে পারে সেটা আগে থেকে অনুমান করে তাদের মাঠে গিয়ে তাদেরই ভাষায় কথা বলার যে কৌশল, তা যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে বিশাল সুবিধা এনে দেয়। নিঃসন্দেহে এটি একটি মাস্টার স্ট্রোক। কিন্তু এত নিখুঁত প্রস্তুতির পরও তো অনেক সময় সব পরিকল্পনা ভেসে যায়। তখন কি হয়? দাবার মতো এত যৌক্তিক খেলায় কি আবেগের কোনো স্থান আছে? মানুষ তো আর যন্ত্র নয়, তাই পরিকল্পনা যখন ভেসে যায় তখন আবেগের যে সুনামি তৈরি হয় সেটা সামলানোই হলো একজন চ্যাম্পিয়নের আসল পরীক্ষা। বইটিতে এই বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে। আনন্দ তার বইয়ে এই আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশন হ্যান্ডলিং নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছেন। আমরা অনেক সময় ভাবি যে দাবার গ্র্যান্ডমাস্টাররা বুঝি পাথরের মতো শীতল, তাদের কোনো আবেগ নেই। বাইরে থেকে দেখে তো তেমনই মনে হয়। কিন্তু আনন্দ দেখিয়েছেন, যখন বোর্ডের ওপর একটা নিশ্চিত জেতা ম্যাচ হাত ফসকে বেরিয়ে যেতে থাকে তখন ভেতরে কি পরিমাণ প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের সবচেয়ে বড় উদাহরণ তো বোধহয় 1995 সালে গ্যারি কাসপারভের বিরুদ্ধে আনন্দের সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচটি। হ্যাঁ, নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হওয়া সেই ম্যাচ। সেই ম্যাচে আনন্দ কিন্তু প্রথম 8টি গেম ড্র করার পর 9ম গেমে দুর্দান্ত এক জয় পেয়েছিলেন। মনে হচ্ছিল বিশ্ব দাবায় বুঝি নতুন রাজার অভিষেক হতে যাচ্ছে। সবাই তো সেরকমই ভাবছিল। কিন্তু ঠিক পরের গেমে, মানে 10ম গেমে, সব ওলটপালট হয়ে যায়। ঠিক 10ম গেমে কাসপারভ এমন একটি দুর্ধর্ষ এবং সম্পূর্ণ নতুন চাল নিয়ে আসেন, যাকে দাবায় নোভ্যালটি বলা হয়। হ্যাঁ, যার জন্য আনন্দ একেবারেই প্রস্তুত ছিলেন না। সেই ধাক্কাটা আনন্দ সামলাতে পারেননি। ওই একটা হার অনেক বড় প্রভাব ফেলেছিল। ওই একটি হারের পর তার মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে তিনি পরপর আরও কয়েকটি ম্যাচ হেরে বসেন এবং শেষ পর্যন্ত শিরোপাও হাতছাড়া হয়। খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল সেটা। কিন্তু ওই ঘটনাটি থেকে আনন্দ যে শিক্ষাটি নিয়েছিলেন তা এই বইয়ের অন্যতম সেরা অংশ। তিনি বুঝতে পেরেছেন যে আবেগকে অস্বীকার করা বা চেপে রাখাটা কোনো সমাধান নয়। হতাশা, ভয় বা রাগ এগুলো তো আসবেই। ঠিক, কিন্তু সেই আবেগের ঘোরে পড়ে গিয়ে পরপর ভুল সিদ্ধান্ত নেওয়াটাই হলো আসল সমস্যা। যখন কেউ বুঝতে পারে যে সে হতাশায় ভুগছে বা সে প্যানিক করছে, তখন সেই অনুভূতিটাকে স্বীকার করে নিয়ে মনকে শান্ত করার জন্য একটু সময় নেওয়া জরুরি। বাস্তব জীবনে এর প্রয়োগটা খুব চমৎকার হতে পারে। কারো জীবনে হয়তো কোনো একটা বড় ব্যর্থতা এসেছে বা কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্ট বাতিল হয়ে গেছে। এরকম তো হরহামেশাই ঘটে। তখন সেই প্রাথমিক ধাক্কাটা সামলাতে না পেরে অনেকেই এমন কিছু বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। আনন্দ বলছেন, নিজের অনুভূতির প্রতি সচেতন হন। একটি ভুল চালের কারণে পুরো গেম নষ্ট হয়ে যায়নি। একদম। কিন্তু ওই ভুল চালের হতাশায় যদি পরের 10টা চাল ভুল হয় তবে পতন নিশ্চিত। এই হতাশা কাটানোর জন্য তো আবার ঘুরে দাঁড়াতে হয়। হ্যাঁ, আর ঘুরে দাঁড়ানোর জন্য নিতে হয় ঝুঁকি। বইয়ের একটা বড় অংশ জুড়ে এই ক্যালকুলেটেড রিস্ক বা সুচিন্তিত ঝুঁকির কথা বলা হয়েছে। আমরা তো কথায় কথায় বলি নো রিস্ক নো গেন, কিন্তু দাবার বোর্ডে ঝুঁকির সংজ্ঞাটা তো একটু ভিন্ন, তাই না? দাবার বোর্ডে ঝুঁকি নেওয়া মানে চোখ বন্ধ করে খাদের কিনারায় ঝাঁপ দেওয়া নয়। তাহলে বিষয়টা কেমন? একে বলা যায় অত্যন্ত নিখুঁত গাণিতিক বিশ্লেষণ নির্ভর দুঃসাহস। অনেক সময় দেখা যায়
একজন খেলোয়াড় নিজের গুটিগুলোর খুব সুন্দর একটা রক্ষণভাগ তৈরি করে বসে আছেন। তার কোনো বিপদ নেই? হ্যাঁ, কিন্তু তিনি ম্যাচটা জিততেও পারছেন না, কারণ জয় পেতে হলে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করতে হয়, আর আক্রমণ করতে গেলেই নিজের রক্ষণভাগে কিছুটা ফাটল ধরে, যা একটা ঝুঁকি তৈরি করে। কিছুটা তো ছাড় দিতেই হয়। আনন্দ বুঝিয়েছেন যে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য অনেক সময় নিজের খুব গুরুত্বপূর্ণ কোনো ঘুঁটি, হয়তো একটি ঘোড়া বা এমনকি রানীকেও স্যাক্রিফাইস বা বিসর্জন দিতে হয়। এই স্যাক্রিফাইস বা বিসর্জন দেওয়ার বিষয়টা জীবনেও খুব সত্যি। অনেকেই নিজের পরিচিত গণ্ডি বা কমফোর্ট জোনের মধ্যে এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে নতুন সম্ভাবনার দিকে পা বাড়াতেই ভয় পান। নতুন কিছু মানেই তো একটা অনিশ্চয়তা। ধরুন, কেউ হয়তো বছরের পর বছর ধরে একটি নিরাপদ কিন্তু একঘেয়ে চাকরি করছেন। তিনি জানেন এখানে থাকলে কোনো ঝুঁকি নেই, কিন্তু তার কোনো উন্নতিও হচ্ছে না। এক জায়গায় আটকে থাকা যাকে বলে। তার জন্য নতুন কোনো পেশায় যুক্ত হওয়া, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা বা নতুন একটা স্কিল শেখার জন্য সেই পুরনো স্বস্তির জায়গা ছাড়াটাই হলো ঝুঁকি। কিন্তু আনন্দ যেভাবে বলেছেন, এই ঝুঁকি নেওয়ার আগে আবেগের বশবর্তী হওয়া যাবে না। একদম না। বরং সম্ভাব্য সব পরিণতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তবেই সেই ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনেই এই ধরনের সুচিন্তিত ঝুঁকি থাকে। নিরাপদ থাকা মানেই বেঁচে থাকা নয়। যদি কেউ যুগের সাথে তাল মেলাতে না পারে, তবে তার সেই নিরাপদ জায়গাও একসময় চরম অনিরাপদ হয়ে ওঠে। খুব সুন্দর একটা কথা বলেছেন। আর যুগের সাথে তাল মেলানোর এই ব্যাপারটি থেকেই বিশ্বনাথন আনন্দের কেরিয়ারের সবচেয়ে বড় শক্তির জায়গাটি সামনে চলে আসে। ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এর পরের যে মানসিক কৌশলটির কথা বইটিতে বলা হয়েছে তা হলো খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেবিলিটি। আমরা যদি আনন্দের দীর্ঘ কেরিয়ারের দিকে তাকাই, দেখব তিনি ৩ দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্তরে দাবা খেলেছেন। এই সময়ে পৃথিবীর আর কোনো খেলায় বোধহয় এত বড় পরিবর্তন আসেনি যতটা দাবা এসেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিল প্রযুক্তি এবং কম্পিউটারের উত্থান। ৮০-র দশক বা ৯০-এর দশকের শুরুর দিকের দাবার সাথে বর্তমান দাবার তো আসলে আকাশ-পাতাল তফাত। আগে খেলা স্থগিত বা অ্যাডজর্ন হওয়ার পর গ্র্যান্ডমাস্টাররা তাদের টিম নিয়ে সারারাত বসে বোর্ড বিশ্লেষণ করতেন। কিন্তু ৯০-এর দশকের মাঝামাঝি যখন ডিপ ব্লু বা ফ্রিটসের মতো দাবার শক্তিশালী ইঞ্জিনগুলো আসতে শুরু করল, তখন পুরো দৃশ্যপট বদলে গেল। মানুষের শত বছরের অর্জিত দাবার জ্ঞান, মানুষের ইন্টুইশন বা সজ্ঞাকে চ্যালেঞ্জ করে বসল সিলিকন চিপ। অনেক কিংবদন্তি খেলোয়াড় যারা একটা নির্দিষ্ট ধারায় দাবা খেলে অভ্যস্ত ছিলেন, তারা এই কম্পিউটারের আগমনের সাথে টিকতে পারলেন না, তারা হারিয়ে গেলেন। কারণ তারা নিজেদের বদলাতে চাননি। ঠিক, কিন্তু আনন্দের গল্পটা এখানে একেবারেই ভিন্ন। আনন্দ তো সেই পুরনো স্কুল থেকে উঠে আসা একজন গ্র্যান্ডমাস্টার, যার খেলার মূল ভিত্তি ছিল দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং প্রখর মানবিক ইন্টুইশন। কিন্তু যখন তিনি দেখলেন যে একটি যন্ত্র নির্ভুলভাবে তার সেই ইন্টুইশনের ভুল ধরে দিচ্ছে, তখন তিনি যন্ত্রের সাথে লড়াই না করে যন্ত্রকেই নিজের প্রধান সহযোগী বানিয়ে নিলেন। তিনি যুগের পরিবর্তনের সাথে নিজেকে এমনভাবে খাপ খাইয়ে নিলেন যে ২১ শতকে এসে ওই কম্পিউটারের সাহায্যে প্রস্তুতি নেওয়া নতুন প্রজন্মের তরুণ দাবাড়ুদেরও তিনি অনায়াসে হারাতে শুরু করলেন। আমাদের দৈনন্দিন জীবনেও প্রযুক্তির এই দ্রুত বিকাশ বা কর্মক্ষেত্রের নতুন নিয়মের সাথে প্রতিনিয়ত খাপ খাইয়ে নিতে হয়। আজ হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এসে অনেক পুরনো পেশাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। যারা এই পরিবর্তনকে ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকবেন, তারা খুব দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। আনন্দের মতো চ্যাম্পিয়নরা জানেন যে টিকে থাকার প্রথম শর্তই হল প্রযুক্তিকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করা এবং নিজেকে সময় ও পরিস্থিতির সাথে বদলাতে পারার মানসিকতা তৈরি করা। কিন্তু নিজেকে বদলাতে পারার এই প্রক্রিয়ার সাথে অত্যন্ত গভীরভাবে যুক্ত আছে বইয়ের আরেকটি চমকপ্রদ কৌশল, যা হল ভুলে যাওয়া বা আনলার্নিং। আমরা তো সারা জীবন শুধু নতুন কিছু শেখার কথা বলি। হ্যাঁ, লার্নিং তো একটা চলমান প্রক্রিয়া। কিন্তু আনন্দ বলছেন, নতুন কিছু শিখতে হলে পুরনো ও অকার্যকর অভ্যাসগুলোকে মন থেকে পুরোপুরি মুছে ফেলাটা আগে জরুরি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। আমরা কেন পুরনোকে এত শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাই? এটা একটা খুব স্বাভাবিক মানসিক প্রবণতা। মানুষের স্বভাবই হল যে জিনিসটা তাকে অতীতে সাফল্য এনে দিয়েছে তার প্রতি একটা অন্ধ মায়া বা নির্ভরশীলতা তৈরি হওয়া। এটা একজন মানুষের জন্য প্রচণ্ড কষ্টের,
নিজের এত প্রিয় এত পরীক্ষিত একটা অস্ত্রকে চিরতরে মাথা থেকে বের করে দেওয়া বা আনলার্ন করাটা নতুন কিছু শেখার চেয়েও অনেক বেশি কঠিন। এর জন্য তো বিশাল একটা ইগো বা অহংকারকে বিসর্জন দিতে হয়। একজন বিশ্ব চ্যাম্পিয়ন যখন বুঝতে পারেন যে তার এতদিনের শেখা অনেক কিছুই বর্তমান সময়ে অচল, তখন সেই শূন্যতা থেকে নতুন করে শেখা শুরু করাটা দারুণ সাহসের ব্যাপার। একজন সাধারণ মানুষের জীবনেও তো এমন হয়। হয়তো কেউ একজন তার কাজের পুরনো পদ্ধতিতে খুব সফল ছিলেন, কিন্তু যুগের পরিবর্তনের কারণে সেই পদ্ধতি আর কাজ করছে না। তখন যদি তিনি ভাবেন, আমি তো এভাবেই সফল হয়েছি, আমি কেন বদলাবো? তাহলেই তার পতন শুরু হয়। এই মোহ ত্যাগ করে মনকে শূন্য করতে পারার সামর্থ্যই আসলে একজন মানুষকে প্রাসঙ্গিক রাখে। আর এই শূন্য করতে পারার মানসিকতার সাথেই বইটির সবচেয়ে সুন্দর এবং মানবিক দিকটি উন্মোচিত হয়, যাকে আমরা হিউম্যান এলিমেন্ট বলতে পারি। এই বইটিতে আনন্দ শুধু একজন সুপারহিউম্যান গ্র্যান্ডমাস্টার হিসেবে ধরা দেননি, তিনি একজন রক্তমাংসের মানুষ হিসেবে তার দুর্বলতাগুলোও তুলে ধরেছেন। বয়স বাড়ার সাথে সাথে নিজের ফর্ম পড়ে যাওয়া, 2013 সালে নিজ শহর চেন্নাইতে ম্যাগনাস কার্লসেনের মতো এক তরুণের কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট হারানো, এবং তারপর চারপাশ থেকে ধেয়ে আসা অবসরের চাপ। এই সব কিছুর ভেতরে একজন মানুষের মন কতটা দুমড়ে মুচড়ে যেতে পারে তা তিনি অকপটে স্বীকার করেছেন। এত বড় একজন চ্যাম্পিয়ন হয়েও তিনি স্বীকার করেছেন যে তিনিও মাঝে মাঝে প্রচণ্ড চাপে ভেঙে পড়েছেন, নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান হয়েছেন, রাতের পর রাত একটা ভুল চালের দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। এই সততা সত্যি মুগ্ধ করার মতো। আমরা অনেক সময় সফল মানুষদের শুধু বিজয়ের মুহূর্তটাই দেখি, কিন্তু সেই বিজয়ের পেছনের অন্ধকারের গল্পটা কেউ জানতে চায় না। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই মানবিক দুর্বলতার স্বীকারোক্তি আনন্দের চরিত্রকে আরও মহান করে তুলেছে। সত্যিই তাই। এই স্তরে সফল হতে গেলে একজন মানুষের মানসিক গঠন ও সহনশীলতা কেমন হওয়া প্রয়োজন তা এই বইতে খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। চরম হতাশাকে পাশ কাটিয়ে নিজের প্রতি মানুষের অবিশ্বাসকে পাত্তা না দিয়ে কিভাবে আবার নতুন উদ্যমে বোর্ডের সামনে এসে বসতে হয়, সেই শিক্ষাটা এখানে প্রবল। আনন্দে দেখিয়েছেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মানে এই নয় যে কখনো ভয় পাওয়া যাবে না বা কোনো দুর্বলতা থাকবে না। বরং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অর্থ হল সেই ভয় এবং দুর্বলতাগুলোকে সাথে নিয়েও এগিয়ে যাওয়ার সাহস রাখা। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? বিশ্বনাথন আনন্দের এই মাইন্ড মাস্টার থেকে আমরা যা পাচ্ছি তা আসলে শুধুমাত্র দাবার বোর্ডের কোনো ম্যানুয়াল নয়, এটি একটি চ্যাম্পিয়ন মানসিকতা তৈরি করার ব্লুপ্রিন্ট। এই গভীর অনুসন্ধানের পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে দাবার ৬৪টি ছকের বাইরের পৃথিবীটাতেও আমাদের প্রতিনিয়ত চাল চালতে হয়। প্রতি মুহূর্তে আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া, প্রতিপক্ষের মানসিকতা বোঝা, যে কোনো সংকটে আবেগের ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করে মাথা ঠান্ডা রাখা, হিসেব কষে ঝুঁকি নেওয়া, প্রযুক্তির পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেওয়া এবং সর্বোপরি নিজেকে উন্নত করার জন্য পুরনো অকার্যকর অভ্যাসগুলোকে নির্মমভাবে ভুলে যাওয়া, এই প্রতিটি শিক্ষাই আমাদের একজন মাইন্ড মাস্টার হয়ে উঠতে সাহায্য করতে পারে। একেবারে তাই। বইটির পড়তে পড়তে ছড়িয়ে থাকা এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি হলো প্রতিনিয়ত নিজেকে ভাঙা এবং গড়ার এক দীর্ঘ প্রক্রিয়া। আমাদের জীবনের সমস্যা বা চ্যালেঞ্জগুলো হয়তো দাবার বোর্ডের মতো এত নিখুঁত ছকে বাঁধা নয়, এখানকার সমীকরণগুলো আরও অনেক বেশি জটিল, অগোছালো এবং অপ্রত্যাশিত। এখানে প্রতিপক্ষ সবসময় চোখের সামনে বসে থাকে না। যে কোনো জটিল সমস্যারই সমাধান বের করা সম্ভব। এই বইটি মূলত সেই আত্মবিশ্বাসের ভিত্তিকে শক্ত করারই এক অসাধারণ হাতিয়ার। আমরা আজকে দাবার বোর্ড থেকে জীবনের বোর্ডে সফল হওয়ার অনেকগুলো দুর্দান্ত কৌশল নিয়ে আলোচনা করলাম। বিশ্বনাথন আনন্দ আমাদের দেখিয়েছেন কিভাবে নিরলস অধ্যবসায়, নমনীয়তা আর সঠিক মানসিকতা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এই আলোচনাটি সত্যিই খুব চিন্তার খোরাক যোগায়। কিন্তু আজকের এই বিস্তারিত আলোচনার শেষে এসে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে ভাবতে চাই। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং কিভাবে ঝুঁকি নিতে হয়। কিন্তু একবার ভাবুন তো, দাবার বোর্ডে প্রতিটি নতুন চাল যেমন পুরো খেলার রূপরেখা মুহূর্তের মধ্যে বদলে দেয়,
তেমনি বাস্তব জীবনেও কি এমন হতে পারে যে আমরা আমাদের অতীতের কোনো সফল কৌশলকে এত শক্ত করে আঁকড়ে ধরে আছি যা বর্তমানের পরিবর্তিত পরিস্থিতির জন্য আর মোটেও প্রযোজ্য নয়? খুব দারুণ একটি ভাবনা। একজন গ্র্যান্ডমাস্টার হওয়ার আসল রহস্য কি কেবল নতুন চাল শেখার মধ্যে সীমাবদ্ধ, নাকি অতীতের সবচেয়ে প্রিয় কৌশলটিকেও প্রয়োজনে চিরতরে ভুলে যাওয়ার সাহসের মধ্যে লুকিয়ে আছে? এই প্রশ্নটি আজকে ভাবনার জন্য রেখে যাচ্ছি। আগামীকালের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এই প্রশ্নটি হয়তো আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো আমাদের গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি।